টি-20 ফরম্যাটে বাংলাদেশের নতুন ক্যাপ্টেন হয়েছেন লিটন দাস। আগামী টি-20 বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্ব তাকে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পুরনো ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তর স্থলাভিষিক্ত হলেন তিনি। লিটন কুমার দাসকে অভিনন্দন। আগামী টি-20 বিশ্বকাপ পর্যন্ত আমরা এই ফরম্যাটে একটা ফর্মিডেবল দল হয়ে উঠব, এরকম প্রত্যাশা লিটনের ক্যাপ্টেন্সিতে আমরা অবশ্যই করছি। কিন্তু এখানে একটা কিন্তু আছে, এখানে একটা আশঙ্কা রয়েছে। পুরনো ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর ছায়াটা কি লিটন দাসের উপরে থাকবে, পড়বে? যদি সেটা হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য আরো একটা আনফরচুনেট অধ্যায় তৈরি হবে এই জায়গাটাতে, সেই আশঙ্কাও আমি প্রবলভাবে দেখছি। অবশ্যই আমি এবং আমরা সবাই চাই এই আশঙ্কাটা সত্যি যেন প্রমাণিত না হয়। আশঙ্কার জায়গা কোনটা, লিটনের উপরে কিভাবে শান্তর সেই ছায়াটা পড়তে পারে, সে আলোচনাটাই করছি এইখানটাতে। দেখুন, বাংলাদেশ ক্রিকেট একটা অদ্ভুত জায়গা। এইখানটাতে যে প্যারাডক্স রয়েছে যে আমাদের এইখানে নাকি ভালো ভালো অনেক ক্যাপ্টেন রয়েছে, কিন্তু পারফর্মিং ক্যাপ্টেন নেই। ধরুন নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রেই যেটা, শান্ত কেমন ক্যাপ্টেন? বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট যে কাউকে জিজ্ঞেস করবেন শান্ত ভালো ক্যাপ্টেন। আমি নিজেও সেটা মনে করি যে শান্ত ভালো ক্যাপ্টেন, কিন্তু তাই তিনি মাঠে নেমে দলকে যে লিড করবেন তার পারফরমেন্স দিয়ে সামনে থেকে, সেইটা তিনি বেশিরভাগ সময় করতে ব্যর্থ হন। স্পেশালি টি-20 ফরম্যাটে তার ওই পারফরমেন্স তো ভীষণ রকম প্রশ্নবিদ্ধ, দলে তার জায়গাটাই প্রশ্নবিদ্ধ। এই যে শান্তকে ক্যাপ্টেন্সি সরিয়ে দেওয়া হয়েছে, তার জায়গায় লিটনকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, তারপরও শান্তকে স্কোয়াডে রাখা হয়েছে, এইটাও কিন্তু একটা লিটনের জন্য প্রবলেম হয়ে যেতে পারে। এখন যেটা বলছিলাম যে শান্ত ভালো ক্যাপ্টেন হিসেবে স্বীকৃত, তার অধীনে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে সুপার 8-এ খেলেছি। আপনি যদি ওইভাবে চিন্তা করেন, টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য কিন্তু এইটাই। এবং যদি আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচটাতে আমরা ওই রকম ভীরুতার পরিচয় না দিতাম, মাহমুদুল্লাহ রিয়াদের ওরকম একবারে ওই 5টা বল না ঠেকাতেন, তাহলে হয়তো বা আমরা সেমিফাইনাল খেললেও খেলতে পারতাম। সো ক্যাপ্টেন হিসেবে তিনি ভালো, এইটা একেবারে আইসিসি ইভেন্টে পর্যন্ত প্রমাণিত। ব্যাটসম্যান হিসাবে ভালো না, পারফর্মার হিসাবে ভালো না, অন্তত এই ফর্মেটে ভালো না। এখন যাকে আমরা ক্যাপ্টেন করলাম সেই লিটন কুমার দাসের পারফরমেন্সটাও কিন্তু ভীষণ রকম প্রশ্নবিদ্ধ। আমি অন্যান্য ফর্মেটের কথা না যাই, আমি ওইরকম বড় পরিসরে না দেখে যদি আমি শুধু টি-20-র কথা বলি, তাহলেও কিন্তু এই ফর্মেটেও ব্যাটসম্যান হিসেবে লিটন দাসের পারফরমেন্সটা প্রশ্নবিদ্ধ। শান্তর ছায়াটা সেই কারণে লিটনের উপরেও পড়বে কিনা, যে নন পারফর্মিং ক্যাপ্টেন নিয়ে আমরা যে প্রবলেমের মধ্যে পড়েছি, সেইটা কি এইখানটা তো অব্যাহত থাকবে কিনা, আমার এটা একটা আশঙ্কার জায়গা রয়েছে। ক্রিকেট বোর্ড আজকে যে এই শান্তর জায়গায় লিটনকে ক্যাপ্টেন ঘোষণা করলেন আগামী টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, যেখানে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ভাই, এটা তো ক্রিকেট বোর্ডের কল আসলে, ক্যাপ্টেন্সি ভাইস ক্যাপ্টেন্সি সেইটা হচ্ছে গিয়ে ফাহিম ভাই ঘোষণা করলেন, এবং সিলেকশন প্যানেলের লিপু ভাই, রাজ, তারাও আসলে ছিলেন। তো সেইখানটাতে এই নন পারফর্মিং ক্যাপ্টেন নিয়ে আমাদের যে প্রবলেমটা হচ্ছে, সেটা লিটনের ক্ষেত্রেও বিবেচ্য ছিল কিনা, শান্তর ক্ষেত্রে যেটা হয়েছে ওরকম একটা প্রশ্ন করেছিলাম আমি। ফাহিম ভাই যেটার অ্যান্সারটাতে বলেছেন যে হ্যাঁ, এটা তাদের বিবেচনার মধ্যে ছিল, কিন্তু সিনিয়র ক্রিকেটার, অন্যান্যদের পারফরমেন্স সবকিছু মিলিয়ে তার কথার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে কি এইখানটাতে খুব বেশি অপশন তাদের হাতে ছিল না। যেমন ধরেন আরেকটা প্রশ্নের উত্তরে তাসকিনের কথাটা তিনি একেবারে রুলড আউট করে দিয়েছেন যে না, তাসকিন যেহেতু ইনজুরির সঙ্গে তিনি লড়াই করছেন, এই যে সামনের সিরিজ দুইটাতেও তিনি নেই, এবং সেই কারণে তাকে আসলে ক্যাপ্টেন্সি বিবেচনায় রাখা হয়নি। অন্যান্য কেউ আসলে এই ক্যাপ্টেন্সি বিবেচনায় থাকবেন কিভাবে? ধরেন বাংলাদেশ ক্রিকেট এখন সেই ক্যাপ্টেন্সি বিবেচনা যদি করেন, তাহলে ওই লিটন, শান্ত, তাদের বাইরে হচ্ছে তাসকিনকে তো রুলড আউট করে দিলেন, মেহেদী হাসান মিরাজের কথা আসতে পারে, তাকে টি-20 ফরম্যাটেই রাখা হয়নি। ফলে যখন যদি আমরা বলতে পারি যে লিটন দাসকে টি-20 ফরম্যাটে আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ক্যাপ্টেন করা হয়েছে, এইটা হচ্ছে গিয়ে ওভারওয়েলমিং সাপোর্ট তিনি বোর্ডের কাছ থেকে বা যারা নীতি নির্ধারক ছিলেন তাদের কাছ থেকে তিনি এই জিনিসটা পেয়েছেন। লিটনের ক্ষেত্রে শান্তর ওই নন পারফর্মিং প্রবলেমটার কথাটা যে আমি বলছিলাম, সেইটা একটু যদি আপনি মিলিয়ে দেখেন, শান্ত ক্যাপ্টেন হিসেবে টি-20 ফরম্যাটের কথা বলছি, টি-20 ফরম্যাটে শান্ত বাংলাদেশকে লিড করেছেন 24টা ম্যাচে, তার মধ্যে তিনি 22টা ইনিংস খেলেছেন। সেই 22টা ইনিংসে তিনি রান করেছেন 394, তার এভারেজ ছিল 18.76 এবং তার স্ট্রাইক রেট ছিল 104। তিনি একটা মাত্র 50+ ইনিংস খেলেছেন এই ক্যাপ্টেন্সি টেনিয়রে টি-20 ফরম্যাটে। এখন লিটন কুমার দাসকে আমরা ক্যাপ্টেন্সি দিলাম, লিটনের যদি আমরা এই যে সর্বশেষ যে 24টা ম্যাচ, 24টা ইনিংস যদি আমরা দেখি, শান্ত তো হচ্ছে গিয়ে 24টা ম্যাচেই ক্যাপ্টেন ছিলেন, 22টা ইনিংস খেলছেন। এখন লিটনের ওই 24টা ইনিংসে লিটন সর্বশেষ টি-20 ফরম্যাটে তার রান হচ্ছে গিয়ে 408, অর্থাৎ
শান্তর চেয়ে হচ্ছে গিয়ে মোটামুটি একই সংখ্যক, তো 22টা ইনিংস আর 24টা ইনিংস। শান্ত রান করেছেন ওইখানটাতে 394, লিটন রান করেছেন 408, মানে মাত্র 14 রান বেশি। শান্তর অ্যাভারেজ হচ্ছে গিয়ে 18.76, লিটনের অ্যাভারেজ হচ্ছে গিয়ে 18.54, মোটামুটি একই রকম। শান্তর স্ট্রাইক রেট 104, লিটনের স্ট্রাইক রেট 101, একই রকম। শান্তর 50+ ইনিংস একটা, লিটনেরও ওই একটাই 50+ ইনিংস, একই রকম স্ট্যাট কিন্তু তারও। সো লিটন এখন এইখানটাতে ক্যাপ্টেন্সি ছাড়াই তার এরকম একটা স্ট্যাট, এবং সেই স্ট্যাট নিয়ে তিনি ক্যাপ্টেন হলেন। ক্যাপ্টেন্সি যদি তাকে ইন্সপায়ার করতে না পারে, ক্যাপ্টেন্সিকে আমি বোঝা হিসেবে দেখি না, এটা আমাদের একটা ভুল ধারণা রয়েছে না ক্যাপ্টেন্সি বোঝায় এই প্রেসারে কিভাবে কি করেন। আমি ক্যাপ্টেন্সিকে সবসময় হচ্ছে কি একটা ইন্সপিরেশন হিসেবে দেখি বা দেখতে চাই, যে ক্রিকেটারও সেভাবে দেখবেন। সো তাকে যদি ইন্সপায়ার করতে পারে, এই ফর্মের এই বাজে ফর্ম থেকে বের করে আনতে পারে, তাহলে খুব ভালো। আর যদি সেটা না হয়, আরো অনেকের মতো লিটনের জন্য যদি সেটা প্রেসার হয়ে যায়, তাহলে কিন্তু সেই শান্তর ছায়াটা আমরা লিটনের মধ্যেও দেখতে পাবো। আপনি খেয়াল করে দেখেন যে শান্তর এই পারফরমেন্সের জায়গাটাতে রানের ব্যাপারটা তো রয়েছে, স্ট্রাইক রেটটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই টি20 ফরম্যাটে। সেইখানে শান্তর এই ক্যাপ্টেন হিসেবে স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে 104, লিটনেরও 101 এই সর্বশেষ 24টা টি20 ইনিংসে। দুইজনেরই ব্যাটিং অর্ডারের পজিশন টপ অর্ডারে। সো কোনো কিছুই কিন্তু লিটনের ফরে খুব বেশি, মানে পারফর্মার লিটনের ফরে খুব বেশি বলছেন। ইনফ্যাক্ট লাস্ট সিরিজটা যে আমরা খেলেছি ওয়েস্ট ইন্ডিজে, যেখানে আমরা 3-0 ব্যবধানে সিরিজ জিতেছি, এবং ওই দলের সাফল্যের কারণেই লিটনকে ক্যাপ্টেন্সি দেওয়াটা ক্রিকেট বোর্ডের জন্য আরো সহজ হয়েছে। ওই সিরিজেরও 3টা ম্যাচ মিলিয়ে লিটন করেছিলেন মাত্র 17 রান। ওই সিরিজেরও ফার্স্ট ম্যাচে ডাক মারার পরে প্রথম আলোর মতো পত্রিকায় ওই যে হেডিং করেছিল যে লিটনের ব্যাটে এখন মোনালিসার চেয়ে ডাক আঁকা হয় বেশি, লিটন দাসের নাম হয়ে গেছিল লিটন ডাক। সো কোনো কিছুই ঠিক পারফর্মার লিটনের পক্ষে কথা বলছে না। এখন মাঠের বাইরেরও অনেকগুলো ইস্যুজ এই জায়গাটাতে থাকে বলে আমার কাছে মনে হয়। বাংলাদেশ টিমের আমি যেটা বললাম যে আপনি একটা পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাচ্ছি, আমরা পঞ্চপাণ্ডব পরবর্তী পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি, সেইটাও আমাদের খুব পুরনো নয়। এবং যে যেভাবেই দেখেন না কেন, আমাদের ক্রিকেটে একটা টালমাটাল অবস্থা রয়েছে, এবং সেই জায়গাটাতে ক্যাপ্টেন্সি, সিনিয়র ক্রিকেটার, এই জায়গাগুলোর লড়াইটাতে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, টু সাম এক্সটেন্ট তাসকিন আহমেদ, এই যে বিভিন্ন রকম কোট আনকোট ঘরানা রয়েছে ড্রেসিং রুমে, সেগুলাকে একত্রিত করে রাখাটাও হচ্ছে গিয়ে লিটন দাসের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ হবে। ক্রিকেট বোর্ডের আরেকটা সিদ্ধান্ত আমার কাছে এই জায়গাটাতে মনে হয় যে লিটনের উপরে শান্তর ছায়াটা থেকে যাওয়ার কারণ হতে পারে, যেটা একটা মাথা ব্যথার কারণ হতে পারে, যে শান্তকে টি20 ফরম্যাটে স্কোয়াডে রাখা হয়েছে সামনের 2টা সিরিজের জন্য। শান্তর যে পারফরমেন্স, তাতে তাকে যদি স্কোয়াডে না রাখা হতো, এইটা এমন কোনো বড় ঘটনা ঘটতো না। তাকে ক্যাপ্টেন্সি থেকেই বাদ দেওয়া হয়েছে ওই নন মানে পারফর্মিং, তিনি যে হচ্ছে ক্যাপ্টেন ছিলেন সেই কারণে। সো তাকে ওই কারণে বাদ দিলেও যে খুব ক্ষতি বৃদ্ধি হতো তা হয়তো না, কিন্তু যখন শান্তকে স্কোয়াডে রাখা হয়েছে, বলা হয়েছে হ্যাঁ সিনিয়র ক্রিকেটার, আমাদের সিনিয়রদের অভাব রয়েছে, সেই কারণে শান্তকে রাখা হয়েছে। কিন্তু শান্ত এখন থাকার পর 11-এ শান্তর জায়গাটা কি নিশ্চিত? 11-এ কি শান্ত খেলবেন? কোথায় খেলবেন? লিটন দাসের কথাই স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করেছিলাম আমি, যে আসলে লিটনকে কোন জায়গাটার জন্য বিবেচনা করা হচ্ছে, কারণ আমাদের টিমে তানজিদ হাসান তামিম, ওইখানটাতে হচ্ছে পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার 3জন ওপেনার রয়েছেন, লিটন সহ 4জন ওপেনার রয়েছেন। ফলে শান্ত সহ হচ্ছে টপ অর্ডার যদি আমরা বলি 5 জন রয়েছেন, কোন নাম্বারের জন্য বিবেচনা করা হয়েছে? এবং সেই জায়গাটাতে লিপু ভাই আমাদের চিফ সিলেক্টর, তিনি কিন্তু বলেছেন যে লিটনকে নাম্বার 3 পজিশনের জন্য বিবেচনা করা হচ্ছে। এখন আপনি দেখেন লাস্ট সিরিজটা তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও লিটন একটা ম্যাচে নাম্বার 3-তে খেলেছেন, 2টা ম্যাচে ওপেনিং খেলেছেন। তার আগের সিরিজে ভারতের বিপক্ষে তিনি একটা ম্যাচে 4 নম্বরে খেলেছেন। তার আগে আমাদের যে ওয়ার্ল্ড কাপের কথা, সেইখানটাতেও লিটন 3 নম্বরে খেলেছেন, ওপেনার খেলেছেন। ফলে তাকে একটা স্টেডি পজিশন 3 নাম্বার দিলে সেটা ভালো, খুবই ভালো। আমি মনে করি এটা ক্রিকেট বোর্ডের এরকম ক্লিয়ারলি অ্যান্ড লাউডলি প্রেস কনফারেন্সে বলে দেওয়া, শুধুমাত্র প্লেয়ারকে বলে দেওয়া না, এইটা আমি মনে করি খুবই ভালো ডিসিশন। তাহলে টিমে শান্তর জায়গাটা কোথায়? একাদশে 3 ওপেনারের মধ্যে ওই তানজিদ, তামিম কিংবা হচ্ছে গিয়ে আমাদের সৌম্য সরকার, পারভেজ ইমনের মধ্যে তো ওইখানে শান্ত থাকবে না, শান্তকে তো 4th ওপেনার হিসেবে বিবেচনা করা হবে না। তার মানে শান্তরও তো 3 নম্বর পজিশন, লিটন দাসের ব্যাকআপ, তার মানে নাজমুল হোসেন শান্ত আপনি 11-এর বিবেচনা যদি করেন, এইটা কি ইমিডিয়েট পাস্ট একজন ক্যাপ্টেনকে স্কোয়াডে রাখাটা, এইভাবে তাকে ব্যাকআপ 11-এ না রেখে, এটা কি আসলে খুব জরুরি ছিল, খুব প্রয়োজন ছিল? ভাই বাংলাদেশের কালচার, বাংলাদেশের ক্রিকেট কালচার, এটা অস্ট্রেলিয়ান না, এটা ইংল্যান্ডের না, এটা সাউথ আফ্রিকান না। আমাদের ইমিডিয়েট পাস্ট ক্যাপ্টেন তিনি স্কোয়াডে থাকবেন, কিন্তু একাদশে তার জায়গাটা থাকবে না, এবং কারেন্ট ক্যাপ্টেন সেই জায়গাটা নিয়ে নিচ্ছেন। এইটা আমি মনে করি যে ড্রেসিং রুমের হারমোনিটাতে একটা সমস্যা তৈরি করতে পারে, এইটা অ্যাভয়েড করা গেলেও যেতে পারতো।
হ্যাভিং সেড অল দোজ থিংস, যে লিটন দাসের কি জায়গাটাতে তার জায়গায় কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে অন্য কোনো বিকল্প ছিল? আমি সেটা মনে করি না যে অন্য কোনো বিকল্প ছিল। হ্যাঁ, বিকল্প ছিল তাসকিন আহমেদ। কিন্তু যেহেতু তাসকিনের ইনজুরির ব্যাপারটার কথা বলা হয়েছে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এবং সেটা সামনে নিয়ে আসা হচ্ছে, আমি মনে করি এটা ফেয়ার কল। ঠিক আছে, যে তাসকিন ইনজুরি ফ্রি থাকলে তাকে ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করা যেত। কারণ সেটা যেহেতু নেই, লিটন দাসের এই জায়গাটাতে ক্রিকেট বোর্ডের হাতে খুব বেশি বিকল্প ছিল না। মাঠের বাইরে অফ দ্য ফিল্ড, আমি মাঠের কথা বললাম, ড্রেসিং রুমের কথা বললাম, অফ দ্য ফিল্ডেও নানান ইস্যুস রয়েছে। আমরা জানি না যে লিটন আসলে ওগুলো ঠিক কতটা ভালোভাবে সামাল দিতে পারবেন। আপনাদের যদি মনে থেকে থাকে 2023-এ সেই যে তামিম ইকবালের নাটকীয় অবসর ঘোষণার পর সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য লিটন ক্যাপ্টেন তিনি প্রেস কনফারেন্সে এসে উল্টাপাল্টা বলে বোর্ডের বিরাগ ভাজন হয়েছিলেন এবং সেই জায়গাটাতে তার একটা ইম্যাচিউরিটির পরিচয় দিয়েছিলেন প্রেস সামলাতে না পারা। ওই জায়গাটা তো কতটা হ্যান্ডেল করতে পারবেন আমার ওই জন্য সংশয় রয়েছে। লিটন দাসের ক্যারিয়ার 10 বছর ইন্টারন্যাশনাল ক্যারিয়ার দেখার সূত্রে তাকে মানসিকভাবে যে ভীষণ শক্তিশালী, আমার এটা কখনোই মনে হয়নি। আমি তাই বলছি যে ক্রিকেট বোর্ডের এই যে সিদ্ধান্তটা লিটন দাসকে ক্যাপ্টেন্সি দেওয়ার ক্ষেত্রে, সেটা যে আসলে খুবই ভুল হয়েছে বা অন্য কাউকে দেয় যে, আমি সেটা মনে করি না। আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তটা ঠিক রয়েছে। কিন্তু লিটন দাসের ওপরে পুরনো ক্যাপ্টেন, মানে নতুন ক্যাপ্টেন লিটনের ওপরে পুরনো ক্যাপ্টেন শান্তর ছায়াটা প্রবল ভাবেই থাকবে। একটা হচ্ছে পারফরমেন্সের দিক থেকে, শান্ত যেরকম নন পারফর্মার ক্যাপ্টেন ছিলেন, লিটনও যদি ওরকম হয় তাহলে তিনি সার্ভাইভ বেশি দিন করতে পারবেন না বাংলাদেশের বাস্তবতায়। এবং আরেকটা হচ্ছে কি, টিমে শান্তর উপস্থিতি এবং শান্ত এক্স্যাক্টলি তার পজিশনের ব্যাকআপ হিসেবে যে থাকবেন, এই সবকিছু মিলিয়ে মাঠের বাইরে ড্রেসিং রুম, প্রেস, সবকিছু কিভাবে লিটন দাস সামলান সেটার উপরে আসলে নির্ভর করছে। ক্যাপ্টেন্সির মুগ্ধতা দিয়ে খুব ভালো ক্যাপ্টেন, সেইটাই যদি সবচেয়ে বড় বিবেচ্য হতো তাহলে নাজমুল হোসেন শান্ত এখনো বাংলাদেশের টি-20-র ক্যাপ্টেনই থাকতেন। সেইটা যেহেতু মূল বিবেচ্য না, আমি আশা করব, আমার কায় মনে বাক্যে প্রার্থনা যে লিটন দাস যেন ক্যাপ্টেন্সির এই অ্যাসাইনমেন্টের শুরুতেই তিনি স্কোর পেয়ে যান, তিনি যেন রান পেয়ে যান। কারণ শুরুতেই হচ্ছে ওরকম রান পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, লিটন দাসের কনফিডেন্সের জন্য গুরুত্বপূর্ণ, টিমে তার অথরিটি স্ট্যাবলিশ করার জন্য গুরুত্বপূর্ণ। এবং আমাদের টিম যে একটা আনস্টেবল অবস্থায় রয়েছে, সেইখানটাতে নিজের অথরিটি দিয়ে টিমটাকে নিজের করে নেওয়ার জন্য লিটনের সামনে থেকে পারফরমেন্স দিয়ে মানে হচ্ছে গিয়ে লিড করে দলকে আসলে যদি কয়েকটা ম্যাচ জেতাতে পারেন, সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটের জন্য সেটা ভালো হবে। অনেকগুলো শঙ্কার জায়গা রয়েছে যে লিটনের ওপরে নাজমুল হোসেন শান্তর সেই ছায়াটা থেকে যাবে কিনা, কিন্তু সেই শঙ্কা দূর করার সবচেয়ে ভালো উপায় আমি দেখতে পাচ্ছি এইটাই যে লিটন পারফর্ম করা শুরু করুক, অবশেষে পারফর্ম করা শুরু করুক। যদি সেটা না হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটে আরো একটা আনফরচুনেট অধ্যায়েরই সূচনা লিটনের ক্যাপ্টেন্সির মাধ্যমে হতে যাচ্ছে। সেটা নিশ্চয়ই আমরা কেউই চাই না, তাই না?